দেশে ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই নির্বাচন খুব সহজ নয়, সামনে খুব সুবিধার সময় নয় জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচন কোনো এক্সপিরিয়েন্স বা এক্সপেরিমেন্টাল বিষয় নয়, এই সুযোগকে কাজে লাগাতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডন বিএনপির আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই যুক্তরাষ্ট্রের লন্ডন সিটি প্যাভিলিয়নে বিজয় দিবসের এই আলোচনা এক অর্থে তার বিদায়ের আগে বড় সমাগম। প্রায় ১৮ বছর আপনাদের সাথে ছিলাম, বাট আগামী ২৫ তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। আলোচনায় অংশ নিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বাংলাদেশকে একটি সুখী কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে তার প্রণীত দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন। আমরা যদি ৪ কোটি পরিবারের অন্তত 30-40% কাছে রিচ করতে পারি, তাহলেও ইনশাল্লাহ বাংলাদেশের চেহারার একটা বিরাট পরিবর্তন হবে। আমাদের লক্ষ্য কাউকে মিলিয়নিয়ার বানানো না, কিন্তু আমাদের লক্ষ্য বাংলাদেশের ৪ কোটি পরিবারের প্রত্যেকটি পরিবার যেন সুন্দরভাবে, ডিসেন্টভাবে বেঁচে থাকতে পারে। তারেক রহমান বলেন, আগামী নির্বাচন কোনো অভিজ্ঞতা বা পরীক্ষামূলক কোনো বিষয় নয়, দেশ গঠনে এই সুযোগ কাজে লাগাতে হবে। এই আগামী নির্বাচন কিন্তু কোনো এক্সপেরিয়েন্সের বিষয় না, এক্সপেরিমেন্টের বিষয় না। এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে, এইটিকে সদ্ব্যবহার করতে হবে। আপনাদের সকলকে, প্রবাসীরা যেরকম আন্দোলনকে গড়ে তুলেছেন বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে, একইভাবে প্রবাসীদের সামনে এখন বিশাল দায়িত্ব হচ্ছে যে সঠিক দলকে নির্বাচিত করতে সহযোগিতা করা। দেশের মানুষের ন্যায্য অধিকার ফেরাতে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের সেই ৭১-এ যারা ষড়যন্ত্র করেছিল, ৭৫-এ যারা ষড়যন্ত্র করেছিল, ৭ই নভেম্বরে পরাজিত হয়েছিল, ৮১-তে যারা ষড়যন্ত্র করেছিল, ৯৬-তে যারা ষড়যন্ত্র করেছিল, পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। এ সময় তারেক রহমান বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন, কৃতজ্ঞতা জানান প্রবাসীদের প্রতিও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় ১১ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন ও একটি চাকু উদ্ধার করেছে র্যাব-২। মঙ্গলবার রাতে সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদের বোনের বাসা সংলগ্ন এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। এছাড়া তার বাবাকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এ বিষয়ে র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম জানান, রাজধানীর শেরেবাংলা নগর থানার পশ্চিম আগারগাঁওয়ের পানির ট্যাঙ্কি সংলগ্ন কর্নেল গলি এলাকায় ফয়সালের বড় বোন ইয়াসমিনের বাসা, সেই সংশ্লিষ্ট ভবনের আশপাশে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, ঘটনার দিন গত ১২ ডিসেম্বর সকালে ফয়সাল ও তার এক সহযোগী মোটরসাইকেলে করে ওই বাসা থেকে বের হন। একই দিনে বিকেল ৪টা ৫ মিনিটে সিসিটিভি ফুটেজে ফয়সাল, তার সহযোগী, মা ও ভাগিনাকে দুটি ভবনের মাঝের ফাঁকা স্থান থেকে কিছু বের করতে দেখা যায়। বিকেলে ফয়সাল ও তার সহযোগী একটি সিএনজি চালিত অটোরিকশায় করে এলাকা ত্যাগ করেন। বিদেশে শ্রমিক পাঠানো, দালাল, প্রতারণা আর জাল কাগজপত্রের কারণে বিঘ্ন ঘটছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সমস্যা সমাধানে যা কাজ হচ্ছে তা যথেষ্ট নয় বলে মনে করেন তিনি। বাংলাদেশে ৯ কোটি মানুষ ২৭ বছরের নিচে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, সব দেশকে এখানে আসতে হবে, কিন্তু দক্ষ হয়ে বাংলাদেশকে তৈরি থাকতে হবে। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় এসব বলেন প্রধান উপদেষ্টা। ভুয়া, জাল কাগজপত্রের কারণে অনেক দেশে শ্রমিক পাঠানো বন্ধ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সারা দুনিয়াতে বাংলাদেশ জালিয়াত জাতি হিসেবে চিহ্নিত হয়েছে, এ থেকে বের হতে হবে। তার সরকার জাপানে ১ লাখ শ্রমিক পাঠানোর উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, জাপানি ভাষা শিখতে হবে সে দেশে যেতে আগ্রহী তরুণদের। জাপান ঠিক করেছে জাপানি ভাষার পরীক্ষাটা তারা নেবে, এরা আমাদের কাগজের উপরে বিশ্বাস করতে না হয়। এই হলো আমাদের অবস্থা। শুধু একটা দেশ না, একাধিক দেশের একই অভিযোগ, তোমাদের লোক নেব কি করে, কাগজপত্র সব ভুয়া। পুরো জগৎটাই হলো দালাল বেষ্টিত জগৎ। আসল খবর কার কাছে বোঝা মুশকিল, কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল।
সরকার অনেক দূরে এটার থেকে, ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে। জনতা ব্যাংক থেকে এস আলমের দুটি প্রতিষ্ঠানের নামে ৩,১৮৪ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের দায়ে এস আলম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদ এবং ব্যাংকের সাবেক পরিচালক সহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সকালে চট্টগ্রামের দুদকের জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশন দুদকের উপপরিচালক সিরাজুল ইসলাম। মামলায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে জনতা ব্যাংক থেকে ২,০৩২ কোটি ৩০ লাখ টাকা, এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের নামে জনতা ব্যাংক থেকে ১,১৫২ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদ সহ ৩৬ জন ও এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিশকাত আহমেদ সহ ৩২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। পল্টন ও শাহজাহানপুর থানার পৃথক দুই নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান সহ ৪৫ জনকে অব্যাহতি দিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। মির্জা আব্বাস ও আমানুল্লাহ আমান আদালতে উপস্থিত হয়ে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। আদালত এই মামলার বিষয়বস্তু শুনে তাদেরকে অব্যাহতি দেন। মামলা দুটি দায়ের করা হয়েছিল ২০১৩ সালে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে। ২০১৪ সালের ৫ই জানুয়ারি একতরফা নির্বাচনের আগে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে মামলাগুলো করা হয় বলে বরাবরই বলে আসছিল বিএনপি। সেই মামলা ২০১৩ সাল থেকে আজ পর্যন্ত, আজকে ২০২৫ চলছে। আমাদেরকে এই কোর্টে আসা যাওয়া করতে করতে সময় নষ্ট হয়েছে, টাকা নষ্ট হয়েছে, এই মামলায় আমাদেরকে জেলেও যেতে হয়েছে। রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকায় প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের ২.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে দুপুর ১:৩০টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আশপাশের একাধিক কারখানা এবং ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের প্রথম টিম ঘটনাস্থলে পৌঁছায় ১:৫০ মিনিটে। লালবাগের ২টি, হাজারীবাগের ২টি এবং পলাশী থেকে ২টি ছাড়াও আরও ৫টি সহ মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। সার্বিকভাবে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের সংশয় নেই মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনো প্রার্থী যদি নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন সেটি তার ব্যক্তিগত ব্যাপার। নারায়ণগঞ্জের চাষেরায় বিকেএমইএ কার্যালয়ের নিচে জেলা পুলিশ ও শিল্প পুলিশকে পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও শিল্প পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ ওসমান হাদির জন্য দোয়া চেয়ে তার অবদান স্মরণ করেন উপদেষ্টা। নিরাপত্তা তো একটা বড় ধরনের শব্দ, তা আপনারাও আজকে সবাই তো এখানে আসছেন, আবার আপনারাও তো বলতে পারতেন যে আমি আমরা নিরাপত্তার সংকট আছে, আমরা কেউ আসবো না। তো এইটার ক্ষেত্রে তো বলে যে যার যার ব্যক্তিগত ব্যাপার, উনি নির্বাচন কেন করবে না। ওসমান হাদি ভাই আহত এবং উনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আছেন, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। জুলাই যোদ্ধা এবং ওনার একটা দেশের জন্য ওনার একটা বড় ধরনের ওনার একটা কন্ট্রিবিউশন রয়ে গেছে। জামালপুরে অপারেশন ডেভিল হান্ট ফেস ২ অভিযানের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় জামালপুরের ৭ উপজেলায় পুলিশের এই বিশেষ অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নাশকতার মামলা ও বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা থেকে এই হুঁশিয়ারি দিয়েছে ছাত্র জনতা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বৈরাচার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ পলাতকদের দেশে ফেরানোর দাবিও জানায় তারা। পদযাত্রাটি পুলিশি বাঁধায় পড়লে রাজধানীর বাড্ডা সড়কেই অবস্থান নিয়ে বিক্ষোভ করে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। পুলিশের ব্যারিকেড ভেঙে ভারতীয় দূতাবাসের দিকে যাবার চেষ্টা ছাত্র জনতার। ভারতীয় আগ্রাসনের দাঁত ভাঙ্গা জবাব দিতেই লং মার্চ কর্মসূচি হাতে নেয় জুলাই ঐক্য নামে একটি প্ল্যাটফর্ম।
পদযাত্রাটি রাজধানীর বাড্ডার কাছে পুলিশের বাধার মুখে পড়ে। সেখানে অবস্থান নিয়ে আগ্রাসন বিরোধী স্লোগান ও বক্তব্য দেয় বক্তারা। আমরা এই ভারতের আধিপত্য কোনোদিনই চাই না, আমরা নিজেরা আজাদি হতে চাই। এই ভারতের আধিপত্যের সাথে লড়াই করার জন্যই আজকে হাদি ভাইকে গুলিবিদ্ধ হইতে হয়েছে। হাই কমিশন ঘেরাওর মধ্য দিয়ে আমরা জানাতে চাচ্ছি যে মৃত্যুদণ্ড প্রাপ্ত শেখ হাসিনাকে অতি শীঘ্রই বাংলাদেশে প্রত্যাবর্তন করতে হবে। আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় এই ভারতের দাবিদারি, ভারতের প্রভুত্ব বাংলাদেশের 1 ইঞ্চি জমিনে কায়েম হতে দেব না। মোদী গুজরাটের কথা তুমি কান খুলে শুনে রাখো, এটা সিকিম নয়, হায়দ্রাবাদ নয়, কাশ্মীর নয়, বাংলাদেশ। আমার দেশের খুনিদেরকে তোমার দেশে আশ্রয় দাও, তাহলে কিন্তু এই বাংলার মুক্তিকামী জনতা কি করবে সেটা কিন্তু ধারণাও নাই। যদি মনে করে থাকো বাকি সবার মতো চোখাইয়ে কথা বলবা, দাদাগিরি করবা, সেই সুযোগ বাংলার মানুষ দেবে না। ভারতের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও তাদের। আপনারা আগরতলায় আমাদের দূতাবাসে হামলা করেছেন, আমরা সভ্য, আমরা আপনাদের দূতাবাসে হামলা করিনি। আমরা শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিতে চেয়েছি বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের মা বোনেরা আপনাদের প্রতি কি পরিমাণ ঘৃণা রাখে। আমাদের শরীরী সমন্বয়টা ছিনিয়ে নিয়েছেন, ইনশাআল্লাহ আমাদের 5ই আগস্ট আছে। 5ই আগস্ট আমাদের জেনেছে ভারত আমাদের একমাত্র শত্রু, আমিত্র শত্রু। আমরা প্রতিশোধ নেব, প্রতিটা রক্তের বদলা। এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুর 3টার দিকে রাজধানীর রামপুরা ব্রিজের সামনে জড়ো হয় ছাত্র জনতা। সেখান থেকেই পদযাত্রাটি ভারতীয় দূতাবাসের দিকে রওনা হয়। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দুদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে, তাই তলবের ঘটনা স্বাভাবিক। সরকার একটি ভালো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন নিয়ে ভারতের কোনো নসিহত শুনতে চায় না বাংলাদেশ। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। স্থানীয় সময় বুধবার দুপুর 12টার দিকে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ব্যাপারে উদ্বেগ এবং বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ভারত বিরোধী বক্তব্যের প্রতিবাদ জানায় দেশটি। এক বিবৃতিতে ভারত জানায়, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজিত হবে, এমনটাই প্রত্যাশা করে দেশটি। জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ব্রিফিংয়ে জানান, নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশের কোনো উপদেশ চায় না বাংলাদেশ। গত আগে 15 বছর ধরে যে সরকার ছিল, যে সরকারের সাথে তাদের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল, তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে তখন তারা একটি শব্দ উচ্চারণ করে না। এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমরা কি করব। আমরা একটা ভালো নির্বাচন করবো যেটাতে মানুষ ভোট দিতে পারবে এবং যাদেরকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে, যেটা এর আগে গত 15 বছরে ঘটেনি। তো এই জিনিসটা আমাদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। দুদেশের সম্পর্কে টানাপোড়েন থাকায় হাই কমিশনারকে তলব করাও অপ্রত্যাশিত কিছু না বলে মন্তব্য করেন তিনি। একটা কোর্ট থেকে শাস্তিপ্রাপ্ত হয়েছেন, তিনি আমাদের পাশের দেশে বসে এখানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। এটা আমরা আপত্তি করব বা তাদের সহায়তা চাবো যে তাকে ফেরত পাঠান, এটা খুব অস্বাভাবিক কিছু না, কিন্তু সেটা তারা সেদিকে যাননি। এখন সম্পর্ক দুই পক্ষ থেকেই তো সেটাকে এগোনোর চেষ্টা করতে হবে। আমার মনে হয় আমরা দুই পক্ষ মিলিয়ে হয়তো অতটা এগোতে পারিনি, যে কারণে টানাপোড়েনটা রয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে বরণ করতে বিএনপির উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে করা হয়েছে কমিটির সদস্য সচিব। এই কমিটি তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে দলীয় কর্মসূচি, অভ্যর্থনা ও জনসম্পৃক্ত কার্যক্রম সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের উদ্যোগ নেবে। এছাড়া দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ডক্টর AKM শামসুল ইসলামকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
নতুন করে সিটি স্ক্যান করা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির। পরীক্ষায় তার মস্তিষ্কে রক্ত প্রবাহ কমে যাওয়ার লক্ষণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডক্টর আব্দুল আহাদ। সন্ধ্যায় এক ভিডিও বার্তায় তিনি এসব তথ্য জানান। ডক্টর আহাদ জানান, ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন রয়েছে এবং চিকিৎসা সিঙ্গাপুরেই চলমান থাকবে। এ সময় তিনি ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান। আর নতুন করে সিটি স্ক্যান করা হয়েছে এবং সেই সিটি স্ক্যানে তার ব্রেনের যে ইস্কেমিয়াটা ছিল সেই ইস্কেমিয়াটা আমরা দেখেছি যে রয়ে গিয়েছে এবং ইস্কেমিয়াটা কিছুটা বেড়েছে। তার ব্রেনের যে আদার যে রিফ্লেক্স গুলো, পিউপিল বা অন্যান্য রিফ্লেক্স, সেই রিফ্লেক্স গুলো আগের মতোই রিফ্লেক্স পাওয়া যাচ্ছে না। তার আসলে ফলো আপ দেওয়ার মতো বা প্রতিদিন আপডেট দেওয়ার মতো আসলে তেমন কিছু নেই, তার প্রোগ্রেস নেই, অবস্থা ক্রিটিক্যাল এবং স্ট্যাটিক আগের মতোই রয়েছে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিক অভিযোগের ওপর শুনানি শেষে তা আমলে নেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। একই সাথে এই মামলায় জিয়াউল আহসানকে হাজির এবং অভিযোগ গঠনের শুনানির জন্য 21 ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। রিপোর্ট করছেন হাসান জাবেদ। সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন। সেখানে 3টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। অভিযোগে বলা হয় 2009 থেকে 2016 সাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে শতাধিক ব্যক্তিকে গুম করার পর হত্যা করা হয়, যার নেতৃত্ব দেন র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান। সরকার বিরোধী ভিন্ন মতের মানুষদের অপহরণের পর বনদস্যু সাজিয়ে বা কথিত ক্রসফায়ারের নামে হত্যাযজ্ঞ চালানো হতো। অনেকের লাশও ফেরত পায়নি তার পরিবার। 100-এরও বেশি মানুষকে গুমপূর্বক হত্যা করা এবং তাদের হত্যা করার পর তাদের লাশকে পেট ফেরে নাড়ি ভুঁড়ি বের করে দিয়ে সেগুলোর সাথে সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা বেঁধে কখনো বরগুনা থেকে বলেশ্বর নদীতে সুন্দরবনে, কখনো শীতলক্ষায়, কখনো বুড়িগঙ্গায় এবং কখনো রাস্তার ধারে ব্রিজের থেকে ফেলে দেওয়ার অভিযোগগুলো সেগুলো আমরা আজকে দাখিল করেছি। শুধু শতাধিক মানুষকে হত্যাই নয়, আরও 3 থেকে 500 জনকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যার তদন্ত চলছে বলে জানায় প্রসিকিউশন। বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমন সহ 8 জন, এই 8 জনকে তুলে নেওয়ার কাজটি এটা জিয়াউল আহসানের নির্দেশ এবং তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে হয়েছে। ইলিয়াস আলীকে উঠিয়ে নেওয়া, রাস্তার থেকে তাকে গুম করা এবং তাকে পরবর্তীতে হত্যা করা হয়েছে বলে জানা গেছে তদন্তে। বিএনপির নেতা সালাউদ্দিন আহমদ সাহেবকে তুলে নেওয়া এবং পরবর্তীতে তাকে ভারতে পাচার করে দেয়া, এই কাজটির পেছনে জিয়াউল আহসান ছিলেন এবং তার নেতৃত্বে এগুলো হয়েছে। এদিকে জুলাই আগস্ট হত্যায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য 22 ডিসেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের আরেকটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে 7 জানুয়ারি। এই মামলায় জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করা হয়েছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। মেহেরপুর 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুণের পক্ষে তার ছোট ভাই অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন মনোনয়নপত্র সংগ্রহ করেন। একই দিন মেহেরপুর 1 ও মেহেরপুর 2 আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান এবং নাজমুল হুদা মনোনয়নপত্র সংগ্রহ করেন। নওগাঁ 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলুন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার প্রতিনিধিরা। রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামের প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মনসুরুল হক। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন ময়মনসিংহ 4 আসনের বিএনপির প্রার্থী আবু ওয়াহাব আকন্দ। এছাড়া ময়মনসিংহ 6 আসনে জামায়াত ইসলামের প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন ও 4 আসনের প্রার্থী মাওলানা কামরুল হাসান ইমরুল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।